Assalamu alaikum to all. Most welcome Universal Academy, Rangpur. Once again, dear student, today I will like to explain you about transformation of sentence. It is very interesting and some students say that it's also difficult. So I think so that the student, if you very well known about the rules and regulation of this transformation of sentences, then it will very easy to you. ছাত্রছাত্রীরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দ্যাটস মিন ইন বেঙ্গলি যে বাক্যে রূপান্তর, সেক্ষেত্রে বাক্যে যখন আমরা রূপান্তর করব তখন ডেফিনেটলি দুইটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট ইজ দ্যাট তাদেরকে মিনিং অ্যাজ এ সেম, অর্থাৎ অর্থ একই থাকতে হবে। দ্য সেকেন্ড ইজ দ্যাট দ্য প্যাটার্ন অর স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উইল বি ডিফারেন্ট অ্যাজ ডিরেক্টেড। যেভাবে নির্দেশনা দিবে সেইভাবে সেন্টেন্সগুলোর বাক্যের গঠনটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আজকে প্রথম পর্বে আমি শুরু করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রিয় ছাত্রছাত্রীরা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দ্য সেন্টেন্স স্টার্ট উইথ দ্য সাবজেক্ট অ্যান্ড এক্সপ্লেন অ্যাবাউট সামথিং। দ্যাটস মিন যেই সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং বিবৃতিমূলক হবে, সেই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। দিস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ টু কাইন্ডস। ওয়ান ইজ দ্যাট অ্যাফার্মেটিভ, then another is that negative sentence, negative. So এক্ষেত্রে বইয়ে ডিরেকশন দেওয়া থাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এই ক্ষেত্রে মিনিমাম ডিয়ার স্টুডেন্ট দেখা যায় যে 10টা রুল থাকে। দেয়ার উইল বি গোজ 10 রুলস, 10টা রুলস থাকে। সো এক্ষেত্রে স্টুডেন্ট টেকনিক্যালি একটু পড়লেই আই থিঙ্ক সো দ্যাট দে উইল ইজিলি সলভ দিস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফর্ম। এই তাদেরকে জাস্ট মৌলিক বিষয়গুলো মনে রাখতে হবে যে এই 10টা রুলসের ভেতরে জাস্ট 5টা রুলস হচ্ছে প্রতি বছরেই বিভিন্ন বোর্ডে আসার মতন। সেগুলোর ক্ষেত্রে আমি জাস্ট প্রথমে আগে এগুলোকে ফাইন্ড আউট করব এবং কিভাবে সলভ করতে হয় সেটা দেখাই দেব। সো ফার্স্ট যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, so you are very well known about that. If the sentence has any must, then you are very well known about that. You can change that must, cannot, but cannot help. When you use this cannot help, then another verb adding with ing. So here is the example that must থাকলে আমি কি বললাম, cannot but, অথবা আরেকটা অপশন হচ্ছে cannot help। তবে হেল্প দিলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। সো এখানে উই মাস্ট ডু ইট, সো দে উইল গিভেন দ্য ডিরেকশন মেক ইট নেগেটিভ, এনইজি, দ্যাটস মিন নেগেটিভ। সো এখানে আমরা কি করব, জাস্ট ইজিলি আমরা চেঞ্জ করে নেব। উই মাস্টের রিপ্লেসমেন্ট হিসাবে ক্যান নট বাট, উই ক্যান নট বাট ডু ইট, এভাবে অ্যাফার্মেটিভ হয়ে গেল। যদি কোনো স্টুডেন্ট এই ক্যান নট বাটটার রিপ্লেসমেন্ট হিসাবে ক্যান নট হেল্প লিখতে চায়, জাস্ট সে লিখবে ক্যান নট হেল্প, দেন পরবর্তী ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিবে, ডুইং ইট। জাস্ট এই ফরম্যাটটা মেনটেন করলে তার এই যে প্রথম সূত্রটা আছে মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ইজিলি সলভ হয়ে যাবে। কিন্তু এখানে আমি একটু ইনফরমেশন দিতে চাই। উই আর ভেরি ওয়েল নোন অ্যাবাউট দ্য অ্যানাদার মডেল অক্সিলারি মাস্ট। মাস্টের সমতুল্য হচ্ছে ইংলিশে মাস্ট, যদি আমরা বলি মাস্ট হচ্ছে অবশ্যই, তাহলে ওর সমতুল্য হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু।
তাহলে কোনো বাক্যে যদি এই মাস্টের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা যদি দেখি, যেমন উই হ্যাভ টু ডু ইট, জাস্ট হ্যাভ টুটা ইউজ করলো, তাহলে ওটাকে যখন ডিরেকশন দিবে নেগেটিভ করতে, তাহলেও আমরা সেম ফরম্যাট ইউজ করে দেব। রিজন ইজ দ্যাট মাস্ট ইকুয়াল টু হ্যাভ টু আর হ্যাজ টু। এই ক্ষেত্রে আমি হ্যাভ টু দেখলেও আমি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়েও অ্যান্সার করতে পারবো। টিচাররা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করে এখানে, স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট করে দেয়। জাস্ট ক্যান নট বাটটা ইউজ না করে জাস্ট কুড নট বাট বা কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি দেয়। দ্যাটস মিন এই ক্যানের ক্যান মডেল অক্সিলারিটার পাস্ট ফর্ম ব্যবহার করে কুড নট বাট, কুড নট বাট। সেক্ষেত্রে প্রিয় ছাত্রছাত্রীরা, কুড হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য মডেল অক্সিলারি দিস ক্যান। এক্ষেত্রে স্টুডেন্ট খুব সহজেই বুঝে নেবে যে হ্যাভ টু আর হ্যাজ টুর একটি পাস্ট ফর্ম আছে যেটার নাম হচ্ছে হ্যাড টু। সেক্ষেত্রে এই হ্যাড টু ইউজ করলে আবার অ্যাফার্মেটিভ চলে আসবে। ডেমো যদি আমরা একটা ব্যবহার করতে চাই, জাস্ট আমি এই ফরম্যাটটাকে একটা ডেমো বানাই। উই কুড নট বাট ফলো দ্য রুলস। তাহলে ওরা যদি ভাইস ভার্সা হিসেবে দেয় যে মেক ইট অ্যাফার্মেটিভ, তো স্টুডেন্ট এক্ষেত্রে সে ডিফিকাল্টি ফেস করে যে আমি তো পড়েছিলাম ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, এখানে তো কুড নট আছে, তাহলে আমি এটার জন্য তো রিপ্লেসমেন্ট হিসেবে মাস্ট নিতে পারবো না। ঠিক আছে, মাস্ট নিতে না পারলেও মাস্টের সমতুল্য যেহেতু হ্যাভ টু বা হ্যাজ টু, ওদের তো পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে হ্যাড টু। এটা প্রয়োগ করলেই অ্যান্সারটি সঠিক হয়ে যাবে। উই হ্যাড টু, বাকিটা ঠিক থাকবে, ফলো দ্য রুলস। এটি গেল প্রথম ফরম্যাট। ডিয়ার স্টুডেন্ট, নাও আই উইল এক্সপ্লেন ইউ দ্য সেকেন্ড রুলস। সো এই সেকেন্ড রুলসের ক্ষেত্রে আমরা দেখি যে অলওয়েজ যখন কোনো সেন্টেন্সে থাকলে হোয়াট শুড ইউ ডু, হাউ টু চেঞ্জ দিস দ্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এক্ষেত্রে কী করবেন প্রিয় ছাত্রছাত্রীরা? এই অলওয়েজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব আসে। এই অলওয়েজের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা জানি যে নেভার ব্যবহার করতে হয়, জাস্ট ঠিক অলওয়েজ যে জায়গায় ছিল সেই জায়গায়। তারপরে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা অ্যান্টোনিম হিসাবে প্রয়োগ করে দেব, অ্যান্টোনিম। ইউ আর ভেরি ওয়েল নোন অ্যাবাউট দ্যাট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস অ্যান্টোনিম? দ্যাটস মিন বিপরীত শব্দ। তা আমি কিন্তু এখানে উল্লেখ করেছি যে অ্যান্টোনিম যে কোনো একটা অ্যানাদার শব্দের বা ওয়ার্ডের অ্যান্টোনিম করলেই হবে, ঠিক অলওয়েজের পরের শব্দ যে করতে হবে এমনটা নয়। লাইক দ্যাট, I always eat more. They will given me the direction, make it negative. So how to make it negative, dear student? এখানে always আছে, জাস্ট আমরা লিখে ফেললাম I never। আগেই আমি বলে দিয়েছি অলওয়েজের রিপ্লেসমেন্ট হচ্ছে নেভার, সেক্ষেত্রে নেভার দিলাম। এখন আমি ইট মানে খাওয়া। এখন আমি অনাহারে থাকা, ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই ওয়ার্ডটার তার কাছে দুর্বোধ্য হতে পারে, ডিফিকাল্ট হতে পারে। দে আর ডু নট নো অ্যাবাউট দিস দ্য অ্যান্টোনিম অফ দিস ইট। সেক্ষেত্রে তারা সেটাকে স্কিপ করে যাবে। ইট মোর শব্দটির অ্যান্টোনিম সহজে পাবে লেস। মোর বেশি, লেস কম, সেক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে লিখলাম যে আই অলওয়েজ ইট মোর। সেক্ষেত্রে বাংলা আসতেছে আমি সর্বদা বেশি খাই, জাস্ট নেগেটিভ ফরম্যাট ইউজ করলাম নেভার দিয়ে। আই নেভার ইট লেস, আমি কখনো কম খাই না, তার মানে বেশি খাই। এক্ষেত্রে যদি স্টুডেন্ট ইটের অ্যান্টোনিম পেয়ে যায়, সেক্ষেত্রেও সে সঠিক ফরম্যাটে লিখবে আই নেভার স্ট্রাইভ। স্ট্রাইভ হচ্ছে ইটের অ্যান্টোনিম, স্ট্রাইভ মোর, অর্থাৎ বাংলা চলে আসলো আমি কখনো অনাহারে বেশি থাকি না, তার মানে আমি বেশিই খাই। একই ক্ষেত্রে এখন প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের জন্য 3 নম্বর রুলস, সেটাও অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি রুলস। সেটা হচ্ছে যদি আমরা দেখি
যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমি যদি দেখি যে ডবল সাবজেক্ট ব্যবহার হয়েছে, অর্থাৎ সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট, আমরা যেটা বলি কর্ম, অবজেক্ট, অথবা দুটো সেন্টেন্স ডাবল হয়ে গেছে, ডাবল মানে দুইটা, এটা কিন্তু খুবই আসে, প্রতিবারে বোর্ডে আসে। এই ক্ষেত্রে জাস্ট আমরা ফরম্যাটটা ইউজ করব কোথায়, যেই ক্ষেত্রে ডবল হয়েছে সেটা সাবজেক্ট, হোয়াট এভার দ্য ভার্ব, অবজেক্ট অ্যান্ড এনি ডাবল সেন্টেন্স, বিফোর দ্য ডাবল সাবজেক্ট, ডাবল অবজেক্ট, ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট ওর প্রথমটার সামনে নট অনলি কথাটা ব্যবহার করব। নট অনলি দিয়ে আমরা প্রথম যেটা ডবল দুইটা আছে তার প্রথমটি দিয়ে দেব, প্রথমটি, এবং বাট অলসো বলে আমরা দিয়ে দেব দ্বিতীয়টি। জাস্ট একটা ডেমো দেখাই ডিয়ার স্টুডেন্ট, যেমন টিনা ক্যান সিং অ্যান্ড ড্যান্স ওয়েল। এক্ষেত্রে তারা ডিরেকশন দিল মেক দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ। সো এক্ষেত্রে আমরা যদি একটু কেয়ারফুলি নোটিস করি যে ডাবল ভার্ব ব্যবহার হয়ে গেছে, তাহলে আমরা প্রথমের সাবজেক্ট ঠিকই রাখবো, টিনা ক্যান, হেয়ার ইজ এ ভার্বও ঠিক রাখবো, তারপরে আমরা এই দুইটা অংশকে নট অনলি আর বাট অলসোর ফরম্যাটটা দিয়ে দেব। নট অনলি সিং, then another option is that but also dance, বলার পরে অতিরিক্ত যে ওয়ার্ডটা আছে ওয়েল সেটাও আমরা লিখে দেব। সেক্ষেত্রে আমাদের মিনিং চলে আসলো, নেগেটিভ হলো আবার মিনিং ঠিক থাকলো। কিছু কিছু ক্ষেত্রে আমরা টিচাররা অ্যাডভাইস করি যে এক্ষেত্রে মডালের সাথে নট ব্যবহার করে বোথ শব্দটি ব্যবহার করতে হয়। আমরা বোথ ব্যবহার করে দুটো অ্যান্টোনিম ব্যবহার করি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করতেছি যে কিছু ডিফিকাল্টি আছে স্টুডেন্টের ক্ষেত্রে। যদি সেটা অবজেক্ট হয় সেক্ষেত্রে স্মার্টলি অ্যান্সারটি হয়ে যায়, কিন্তু ভার্বের ক্ষেত্রে স্টুডেন্টরা দুইটা অ্যান্টোনিম প্রয়োগ করতে অনেক সময় তাদের কাছে ডিফিকাল্টি ফেস হয়। জাস্ট অন্য এটার আরেকটা ডেমো দেখাবো, যেমন উই ট্রাই হার্ড বাট উই ফেল। এক্ষেত্রে নেগেটিভ দিল। স্টুডেন্টরা এখানে রুলস খুঁজতেছে যে আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কোন রুলসটা প্রয়োগ হয়েছে। এখানে তাদের ভয়ের কিছু নাই, যে এখানে আসলে ডাবল সেন্টেন্স হয়ে গেছে। একটা সেন্টেন্সকে আমরা একটা ফ্রেজ আকারে যদি ধরি সেক্ষেত্রে, বা ক্লোজ আকারে ধরি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার সামনে নট অনলি বাট অলসো ইউজ করলেই আমাদের অ্যান্সার এসে যায়। যেহেতু এটা ডবল, নট অনলি প্রথমে শুরু হওয়ার কারণে এনটা বড় হাতে লিখে ফেললাম। নট অনলি উই ট্রাই হার্ড, জাস্ট আমরা ওদের বাটটা নেব না, আমাদের ফুল ফর্মটা নেব, বাট অলসো উই ফেল। আশা করি সেক্ষেত্রে এই ইম্পর্টেন্ট রুলসটাও ডিয়ার স্টুডেন্ট আপনাদের কাছে সলভ হয়ে যাবে। নাও ডিয়ার স্টুডেন্ট, এখন 4 নম্বর যে ইম্পর্টেন্ট একটা রুলস আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের, সেটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এভরি, এটাও প্রতিবার বোর্ডে আসে, এভরি এই শব্দটা থাকলে আমরা এটাকে নেগেটিভ করব কিভাবে। সো সেক্ষেত্রে আমরা দেব এভরি রিপ্লেসমেন্ট হিসাবে দেয়ার ইজ নো, দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই এভরি যে ওয়ার্ডটি আছে এর সঙ্গে সাবজেক্ট কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে, জাস্ট ওই সাবজেক্টটা ইউজ করতে হবে খেয়াল করে। তারপরে আমি অ্যাডভাইস করব যে বাট ইউজ করতে। রুলসে বাটের রিপ্লেসমেন্ট হিসাবে হু ব্যবহার করা যায়। হু ব্যবহার করলে পরবর্তী সেন্টেন্স শুরু করার সময় অবশ্যই অক্সিলারির সাথে নট ইউজ করতে হয়। সেক্ষেত্রে অনেক স্টুডেন্টদের জন্য ডিফিকাল্টি আসবে। আমি বলবো যে দেয়ার ইজ নো এবং
সাবজেক্ট দেওয়ার পরে বাট, এইটা রোটেট মুখস্থ ওয়ার্ড হিসাবে ব্যবহার করার পরে পুরো সেন্টেন্সটা, সম্পূর্ণ সেন্টেন্সটা যা আছে তাই সেভাবে লিখলেই অ্যান্সার হয়ে যাবে আশা করি। ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। everybody hates a liar, so they will give it in the direction to us, make it negative। সেক্ষেত্রে আমরা এভরি পেয়েছি, জাস্ট এভরি রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেব there is no, দেন এভরির সঙ্গে যে সাবজেক্টটা লেগে আছে বডি, there is nobody, জাস্ট সাবজেক্ট হয়ে গেল। এখন আমার আরেকটি মুখস্থ ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে বাট, বাট দেওয়ার পরে সম্পূর্ণ ভার্ব যেটা হেডস ওই ফরম্যাটেই দিতে হবে, হেডস আ লায়ার। এটা 4 নম্বর। এখন সো এবার 5 নম্বর ইম্পর্টেন্ট রুলসটি বলে শেষ করব। সো যখন বাক্যের মধ্যে কোনো কুলুই থাকবে না, কুলু নেই, কোনো কুলু নেই, এটা কিন্তু প্রতি বছর বোর্ডে আসার মতন একটা কোশ্চেন। অর্থাৎ কুলু বলতে আমি কি বুঝাইলাম, যেমন প্রথমে আমরা দেখলাম যে মাস্ট আছে, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট ইউজ করলাম। এভরি আছে, দেয়ার ইজ নো, সাবজেক্ট বাট এইভাবে ইউজ করলাম। ডবল ছিল, সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ইউজ করলাম। আরেকটা আমরা দেখলাম ইম্পর্টেন্ট আরেকটা রুলস অলওয়েজ ছিল, নেভার দেখলাম। কিন্তু এটার ক্ষেত্রে কোনো কুলুই থাকবে না বাক্যে, সেক্ষেত্রে এটা খুব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা ইউজ করব সাবজেক্ট ব্যবহার করব, যদি সাবজেক্ট থাকে। সাবজেক্ট দেওয়ার পরে আমরা ডেফিনেটলি একটা অক্সিলারি ইউজ করব, অক্সিলারির সঙ্গে নট ব্যবহার করব, এনওটি নট, এইটা করতেই হবে ডিয়ার স্টুডেন্ট। অক্সিলারি পরে নট ব্যবহার করে আমরা একটি অ্যান্টোনিম ইউজ করব। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। স্টুডেন্ট আমরা নেগেটিভ ফরম্যাট করি, উই, দেন শুড হচ্ছে মডাল, সো অক্সিলারি, তো অক্সিলারি ইউজ করলাম, সঙ্গে আমরা নটটা ইউজ করে নেব, উই শুড নট। হেল্পের অ্যান্টোনিম অনেকগুলো আছে, সো হেল্পের অ্যান্টোনিম আমি অ্যাভয়েড বলতে পারি, নেগলেক্ট বলতে পারি। সো সেক্ষেত্রে আমি অ্যাভয়েডটা বললাম, এড়িয়ে চলা। উই শুড নট অ্যাভয়েড দ্য পুর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমাদের হয়ে গেল সেন্টেন্সটির বাংলা অর্থ এবং গঠন আলাদা, দুটা কাজেই হয়ে গেল। আমরা পরে দেখি, উই শুড হেল্প দ্য পুর, বাংলা আসলো আমাদের উচিত গরিবকে সাহায্য করা। উই শুড নট অ্যাভয়েড দ্য পুর, আমরা গরিবকে এড়িয়ে যাব না, সেক্ষেত্রে আমাদের সাহায্য করা মিনিং চলে আসলো। সো প্রথম অংশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে মৌলিক 5টি রুলস আছে, যেগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর বোর্ডে আসে, সেই অংশটুকু এক্সপ্লেন করলাম। এরপরে নেক্সট ধাপে আশা রাখি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্যান্য অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইম্পারেটিভ, এই অংশগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।